স্টুডেন্টস, টেস্ট আইকিউ চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজ আমরা সিডিপির থেকে কিছু পেডাগজি এমসিকিউ সলভ করব এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুব কনসেপচুয়াল, খুব ধারণামূলক। তোমাদের প্রত্যেককে বলবো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে আনসার করো। আর এর যে প্রিভিয়াস ক্লাসগুলো হয়েছে সেগুলোও আমি তোমাদেরকে বলবো যে তোমরা একবার করে মানে ভীষণ মন দিয়ে একবার করে দেখে নাও। আর প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুব ডিপ থট থেকে রয়েছে। প্রত্যেকটা জায়গা খুব ভালো করে দেখবে, তারপরে তোমরা প্রত্যেকে উত্তর করবে। আর প্রাইমারি টেট, সিটেট প্র্যাকটিস ব্যাচ অলরেডি চলছি এবং সেখানে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু 5 জন এক্সপার্ট ফ্যাকাল্টি রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে। আর ফেসিলিটিস যদি বলি যে এখানে ফেসিলিটিস কি কি রয়েছে, দেখো তোমরা জাস্ট এক ঝলক দেখে নাও যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু করানো হবে। প্রতিটা টপিক, প্রতিটা ইউনিট, প্রতিটা সাব ইউনিট কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী ক্লিয়ারলি মানে একদম স্বচ্ছভাবে সেই বিষয়গুলোকে তুলে ধরা হবে। অল রেকর্ডেড ক্লাস, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড তোমরা পেয়ে যাবে। ক্লাস পিডিএফ পাবে। টিচাররা যে নোটসটা মানে করাবেন বা যে তথ্যটা তোমাদের সামনে তুলে ধরবেন তার পিডিএফটা কিন্তু তোমরা প্রত্যেকে কালেক্ট করতে পারবে। ক্লাস হোমওয়ার্ক থাকবে, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট থাকবে, ডেইলি মক থাকবে, ফুল মক থাকবে। তো এই সমস্ত সুবিধা বা ফেসিলিটিস গুলো যদি আমরা পেতে চাই তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে টেস্ট আইকিউ এর, সেই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও এবং হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা প্রোভাইড করা হবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে কিন্তু প্রত্যেকটা ক্লাস তার সমস্ত কিছু তথ্য তোমরা জানতে পারবে বা সেগুলো কিন্তু তোমরা সংগ্রহ করতে পারবে। তো আজ যেহেতু আমরা সিডিপির ওপর এমসিকিউ সলভ করবো, চাইল্ড ডেভেলপমেন্টের ওপরে, কাজেই চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করছি। প্রথম যে এমসিকিউটা আমাদের সামনে এসছে, খুব মন দিয়ে দেখো, আবারও বলছি খুব মন দিয়ে দেখো। আচ্ছা, 8 বছরের শিশু ভগ্নাংশ বোঝার জন্য কাগজ ভাঁজ করে অংশগুলো মিলিয়ে দেখছে। তো এখানে প্রশ্ন হচ্ছে শিক্ষক কেন এই উপকরণ ব্যবহার করবেন? কারণ শিশুরা বিমূর্ত ধারণা সহজে বোঝে, কারণ এই বয়সী শিশুরা মূর্ত অভিজ্ঞতার মাধ্যমে ভালো শেখে, কারণ বই ব্যবহার করা উচিত নয়, কারণ খেলাধুলো পড়াশোনার বিকল্প। দেখো চারটা অপশন ভীষণ টাচ রয়েছে। সঠিক উত্তর কি হবে সেটা কিন্তু তোমরা প্রত্যেকে উত্তর করতে থাকো। সঠিক উত্তর হবে অপশন বি, কারণ এই বয়সে শিশুরা মূর্ত অভিজ্ঞতার মাধ্যমে ভালো শেখে। সেই জন্য যত ভিজুয়ালাইজ করানো হবে শিশুরা বা শিক্ষার্থীরা বিষয়বস্তুটা বা তথ্যটা তত সহজে তারা উপলব্ধ করতে পারবে বা বুঝতে পারবে বা জ্ঞান গ্রহণ করতে পারবে। পরের প্রশ্ন, একটা পরীক্ষায় কম নম্বর পাওয়ার পর শিক্ষক শিক্ষার্থীকে বলেন কোন অংশে অসুবিধা হয়েছে সেটা দেখি। এটা কি নির্দেশ করে? নম্বরই শিক্ষার চূড়ান্ত সূচক, মূল্যায়নের উদ্দেশ্য হলো শেখাকে উন্নত করা, দুর্বল শিক্ষার্থীকে আলাদা করা, শাস্তি প্রদান করা। একটা বিষয় দেখো এখানে যে একটা শ্রেণীকক্ষে যতজন শিক্ষার্থী থাকবে তারা প্রত্যেকে কিন্তু আলাদা বা প্রত্যেকের থেকে কিন্তু ভিন্ন, কেউ কারোর মতো নয়। কাজেই কোনো একজন শিক্ষার্থী পিছিয়ে থাকতেই পারে। তো সেক্ষেত্রে শিক্ষক কোথায় অসুবিধা হয়েছে সেটা পর্যবেক্ষণ করতে চান। তো এটা কি নির্দেশ করে? এটা নির্দেশ করে মূল্যায়নের উদ্দেশ্য হলো শেখাকে উন্নত করা। মূল্যায়ন মানে যদি শুধু নাম্বার আমরা বুঝে থাকি সেটা একদম ভুল। মূল্যায়ন বলতে একটা শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়নের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখে নেব। রিমা একা গল্পের সারাংশ লিখতে পারে না, কিন্তু বন্ধুর ইঙ্গিতে তা সক্ষম করতে হয়। এখানে শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত? সাহায্য ছাড়া কাজ করতে বাধ্য করা, সম্পূর্ণ উত্তর বলে দেওয়া, ধীরে ধীরে সহায়তা কমিয়ে স্বনির্ভরতা গড়ে তোলা, কাজটি বাদ দেওয়া। আমরা প্রশ্নর পরিপ্রেক্ষিতে সঠিক উত্তর কিন্তু অলরেডি বুঝে গেছি
যে কোনটা সঠিক উত্তর হবে। অবশ্যই অপশন সি হবে, এবং এটা কিন্তু ভাইগোটস্কি তত্ত্বের সঙ্গে ভীষণভাবে জড়িত। ভাইগোটস্কি তত্ত্বতেও যেমন স্ক্যাফোল্ডিং এর কথা বলা হয়েছে, যে সাহায্য ছাড়া কাজ করতে বাধ্য করা নয়, শিক্ষক সবসময় সহযোগিতার ভূমিকা গ্রহণ করবে, ভুল করলে সেটা ধরিয়ে দেবে, সবসময় শিক্ষক মশাই এটা করবেন। তো ধীরে ধীরে সহায়তা কমিয়ে স্বনির্ভরতা করে তুলতে হবে। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেব। মৌ শুধুমাত্র স্টিকার পাওয়ার জন্য পড়ে, স্টিকার বন্ধ হওয়ার পর তার আগ্রহ কমে, শিক্ষক কি শিখতে পারেন? দেখো, এটা পুরস্কার ও শাস্তি বলতে পারি আমরা, পুরস্কার ও শাস্তি স্কিনারের তত্ত্ব থেকে আমরা বলতেই পারি। তো সেই ক্ষেত্রে বাহ্যিক পুরস্কার সবসময় দীর্ঘমেয়াদী আগ্রহ তৈরি করে, প্রেরণা গড়ে তোলা বাহ্যিক পুরস্কারের তুলনায় অধিক স্থায়ী, পুরস্কার না দিলে শিশুরা শিখতে পারে না, প্রতিটি কাজে পুরস্কার বাধ্যতামূলক হওয়া উচিত, প্রতিটি কাজে। তো সেই ক্ষেত্রে এর সঠিক উত্তর কি হবে? অন্তঃপ্রেরণা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে অন্তঃপ্রেরণা এবং বহিঃপ্রেরণা বা অন্তঃপ্রেষণা বা বহিঃপ্রেষণা, যখন শিক্ষার্থীরা অন্তঃপ্রেরণা গড়ে তোলে তখন বাহ্যিক পুরস্কারের তুলনায় অধিক স্থায়ী হয়। যখন শুধু আমি নাম মানে সুনামের জন্য বা কিছু পাওয়ার জন্য পড়বো, তার থেকেও যখন আমি কোনো কিছু মন থেকে পড়বো সেটা বেশি কার্যকারী হয়। পরের প্রশ্ন। একজন শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী নিয়মিত ক্লাসে আসে, শিক্ষক বোর্ডে বেশি লিখছেন এবং সহপাঠীদের সহযোগিতামূলক কার্যক্রমে যুক্ত করছেন। তো শিক্ষকের এই পদক্ষেপ কোন নীতিকে প্রতিফলিত করে? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে আলাদা সহায়তা দেওয়া উচিত, শিশুর সীমাবদ্ধতার ওপর গুরুত্ব দেওয়া উচিত, পরিবেশকে শিশুর উপযোগী করে তোলা অন্তর্ভুক্তির মূল শর্ত, সহপাঠীরা শিক্ষকের বিকল্প হতে পারে। বলো। এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, পরিবেশকে শিশুর উপযোগী করে তোলা অন্তর্ভুক্তির মূল লক্ষ্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 6। একটা শ্রেণীতে কিছু শিক্ষার্থী দ্রুত কাজ শেষ করে, অন্যরা অনেক সময় নেয়, শিক্ষক সবাইকে একই অতিরিক্ত অনুশীলন দেন। তো কোন বিকল্পটি অধিকতর উপযুক্ত? একই কাজ দেওয়ার ন্যায্যতা নিশ্চিত করে, ধীর শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা উচিত, কাজের বৈচিত্র্য ও স্তর ভেদে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী হওয়া উচিত, দ্রুত শিক্ষার্থীদের অন্যদের পড়াতে বাধ্য করা উচিত। বলো। খুব ভালো করে ভেবে উত্তর দাও, এবং তোমরা যারা প্রত্যেকে অ্যান্সার করছো তারা কিন্তু সব শেষে আমাকে স্কোর জানাবে, যে কার কত হলো। প্রত্যেকে কিন্তু স্কোরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। বলো, এটার সঠিক উত্তর একদমই হয়তো সঠিক উত্তর তোমরা অলরেডি দিয়ে দিয়েছো, যে কাজের বৈচিত্র্য স্তর ভেদে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী হওয়া উচিত। পরের প্রশ্ন, খুব ভালো করে দেখো এটাও। সব শিশু শিখতে পারে, একজন শিক্ষক লক্ষ্য করলেন রোহিত বারবার ব্যর্থ হওয়ার পর আবার চেষ্টা করছে না, শিক্ষক তাকে ছোট ছোট ধাপে কাজ ভাগ করে দেন এবং প্রতিটি অগ্রগতিকে গুরুত্ব দেন। শিক্ষকের এই পদক্ষেপ অন্তর্নিহিত বিশ্বাস কোনটা? তো ও কিন্তু ব্যর্থ হওয়ার পর আর চেষ্টা করছেন না। তো তার এই পদক্ষেপের অন্তর্নিহিত বিশ্বাস কোনটি হবে? সব শিশু একই গতিতে শেখে, বুদ্ধিমত্তা স্থির এবং অপরিবর্তনীয়, উপযুক্ত সহায়তা ও অভিজ্ঞতা পেলে অধিকাংশ শিশু উন্নতি করতে পারে, দুর্বল শিক্ষার্থীদের জন্য প্রত্যাশা কমিয়ে দেওয়া উচিত। খুব ভালো করে দেখে তোমরা উত্তর করো। এর সঠিক উত্তর অপশন সি, উপযুক্ত সহায়তা ও অভিজ্ঞতা পেলে অধিকাংশ শিশু উন্নত করতে পারে। পরের প্রশ্ন দেখো। পরীক্ষায় একজন ডিসলেক্সিয়া শিক্ষার্থীকে অতিরিক্ত সময় দেওয়া হলো, একদম এটা উচিত। অন্য শিক্ষার্থীরা বলল এটা তো অন্যায়, শিক্ষকের সবচেয়ে উপযুক্ত প্রতিক্রিয়া এক্ষেত্রে কি হবে? এর উপরেও আমরা সম্ভবত প্রিভিয়াস ডিটেলস ক্লাস করেছি, যারা দেখোনি একবার দেখে নেবে। তো সকলকে অতিরিক্ত সময় দেওয়া উচিত, নিয়ম সবার জন্য একই হওয়া উচিত, প্রকৃত ন্যায্যতা মানে প্রত্যেককে তার প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা নেওয়া উচিত, প্রত্যেককে আলাদা পরীক্ষা নেওয়া উচিত। বলো। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রকৃত ন্যায্যতা মানে প্রত্যেককে তার প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে হবে। আচ্ছা,
কোয়েশ্চেন নাম্বার 9, এক শিক্ষার্থী ক্লাসে দুষ্টুমি করায় শিক্ষক তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে দিলেন। অন্য শিক্ষক তার আচরণের কারণ বুঝে বিকল্প আচরণ শেখালেন। তো দ্বিতীয় শিক্ষকের পদ্ধতি কোন ধারণাকে সমর্থন করে? শাস্তি আচরণ পরিবর্তনের একমাত্র উপায়, শৃঙ্খলার লক্ষ্য হলো আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলা, কঠোরতা ছাড়া শিক্ষা অসম্ভব, ভয় শেখার প্রধান উপাদান। খুব মন দিয়ে দেখো, ভীষণ মানে গভীরে গিয়ে চিন্তা করো, এই প্রশ্নটার উত্তর অনেকটা গভীরে গিয়ে তারপরে দেখো কি হবে। এর সঠিক উত্তর হয়ে যাবে শৃঙ্খলার লক্ষ্য হলো আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলা। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, একজন শিক্ষক পরীক্ষায় খাতা ফেরত দিয়ে শুধু নম্বর দেন, মানে খাতা থেকে শুধু নাম্বার দেন। অন্য শিক্ষক লিখলেন এখানে তোমার যুক্তি ভালো, কিন্তু উদাহরণ আরো স্পষ্ট হতে পারত। দ্বিতীয় শিক্ষক এই কাজটা করতেন, প্রথম শিক্ষক শুধু খাতা দেখে বা খাতা থেকে শুধু নাম্বার দিতেন। তো দ্বিতীয় শিক্ষক মূল্যায়নকে কি হিসাবে দেখেছেন? নির্বাচন প্রক্রিয়া, তুলনামূলক বিচার, শেখার উন্নতির মাধ্যম, শাস্তির উপায়। বলো কি হবে সঠিক উত্তর? পরীক্ষার খাতা আমি এখানে দেখে করে দিলাম, তোমরা একটু বুঝে নেবে। আচ্ছা, এর সঠিক উত্তর হয়ে যাবে শেখার উন্নতির মাধ্যম। আমার দুর্বলতাটাকে ধরে আমার শিক্ষক মহাশয় সেই জায়গাটিকে আরো উন্নত করতে বলবেন, বা ভালো খারাপ যাই হোক না কেন তার ফলাফলটা সম্পর্কে শিক্ষার্থীকে অবগত করবেন। পরের প্রশ্ন দেখো, শ্রেণীর নিয়ম তৈরির সময় শিক্ষক শিক্ষার্থীদের মতামত নিলেন। তো এর মাধ্যমে কোন গণতান্ত্রিক মূল্যবোধ সবচেয়ে বেশি বিকশিত হয়? আনুগত্য, নির্ভরশীলতা, অংশগ্রহণ ও দায়িত্ববোধ, প্রতিযোগিতা। এটা সঠিক উত্তর, একদম সহজ প্রশ্ন, সহজ উত্তর অংশগ্রহণ ও দায়িত্ববোধ। পরের প্রশ্ন, এক শিক্ষার্থী সূত্র মুখস্থ করেছে কিন্তু বাস্তব সমস্যায় তা প্রয়োগ করতে পারছে না। এটা পেডাগজিতে খুব একটা, যদি আমরা আসুবেলে তত্ত্বটাও দেখি, মিনিংফুল লার্নিং, রোড লার্নিং বা লেভেলগুলো, মানে শিখনের যে স্তর রয়েছে, লেভেল রয়েছে, সেখানেও আমরা দেখেছি যে শুধুমাত্র মানে বাস্তব সমস্যার সমাধানে প্রয়োগ করতে পারছে না, কিন্তু মুখস্থ করতে পারছে মেমোরি লেভেল, তাই না? আর প্রয়োগ যে করাটা সেটা কি রিফ্লেক্টিভ লেভেল। তো এটা কোন সীমাবদ্ধতার ইঙ্গিত দেয়? শেখা সম্পূর্ণ হয়েছে, রক্ষণশীল চিন্তা ভাবনা, অর্থবোধক শিক্ষণের অভাব, উচ্চ বুদ্ধিমত্তা। বলো এর সঠিক উত্তর অর্থবোধক শিক্ষণের অভাব, যেটা একটু আগে বলছিলাম যে আসুবেলের মিনিংফুল লার্নিং। পরের প্রশ্ন, একজন শিক্ষক শুধু শিক্ষার্থীর বর্তমান দক্ষতা মূল্যায়ন করেন, অন্য শিক্ষক দেখেন সামান্য সহায়তায় সে কত দূর এগোতে পারে। তো দ্বিতীয় শিক্ষকের দৃষ্টিভঙ্গি কোন তত্ত্বের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ? পিয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব, ভাইগর্স্কি সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব, স্কিনারের অপারেন্ট অনুবর্তন, না অপশন ডি অল। এর সঠিক উত্তর ভাইগর্স্কি সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব। আমরা জানি যে সহায়তা দেয়া, যেটা জেডপিডি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, আমি কতটা জানি প্রকৃত বিকাশের স্তর এবং আমি কতটা সাহায্য পেলাম সম্ভাবনার স্তর, এই যে সীমারেখা, সেই বিষয়টাই হচ্ছে কিন্তু জেডপিডি। মানে আমি সহযোগিতা আমি সহপাঠীর কাছ থেকে নিতে পারি, অভিজ্ঞ কারো কাছ থেকে নিতে পারি, সহযোগী কারো কাছ থেকে নিতে পারি, সহপাঠী কারো কাছ থেকে নিতে পারি, তার সাথে শিক্ষক শিক্ষিকার থেকে নিতে পারি, তো সামাজিকভাবে আর কি। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, একজন শিক্ষক লক্ষ্য করলেন কিছু শিক্ষার্থী উত্তর ভুল দিলেও তাদের যুক্তি অত্যন্ত চিন্তাশীল, তাই তিনি শুধু সঠিক উত্তর নয়, শিক্ষার্থীর চিন্তার প্রক্রিয়াকেও মূল্যায়ন করলেন। উপরের পরিস্থিতি সবচেয়ে উপযুক্ত ব্যাখ্যা কোনটা? সঠিক উত্তরই শিক্ষার একমাত্র উদ্দেশ্য, ভুল উত্তরকে সর্বদা গ্রহণ করা উচিত, শিক্ষার্থীর চিন্তার প্রক্রিয়া শেখার গুরুত্বপূর্ণ সূচক, মূল্যায়নের নম্বর দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে মন দিয়ে দেখো, তারপরে বলো।
অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, কারণ শুধু ফলাফল নয়, বিশ্লেষণ করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। পরের প্রশ্ন দেখব, কোয়েশ্চেন নাম্বার 15। একজন শিক্ষক দেখলেন একজন শিক্ষার্থী কাজটি একা করতে পারছে না, কিন্তু বন্ধুর সাহায্যে সহজেই করতে পারছে। এই পর্যবেক্ষণটি কি নির্দেশ করে? শিশুটি শেখার অযোগ্য, সহযোগিতামূলক শেখা অপ্রয়োজনীয়, উপযুক্ত সহায়তায় শিশুর সম্ভাবনা প্রকাশ পায়, শিশুর বুদ্ধিমত্তা কম। বলো, এর সঠিক উত্তর কি করব? এর সঠিক উত্তর করব উপযুক্ত সহায়তায় শিশুর সম্ভাবনা কিন্তু প্রকাশ পায়। আচ্ছা, 16। শিক্ষক শিক্ষার্থীদের নিজস্ব গতিতে শেখার সুযোগ দেন এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা করেন। এই পরিস্থিতিতে সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত কি? শিক্ষণ প্রক্রিয়ায় ব্যক্তিগত পার্থক্য বিবেচনা করা প্রয়োজন। একই বয়সের শিক্ষার্থীদের শেখার চাহিদা অভিন্ন। ব্যক্তিগত সহায়তা শ্রেণীকক্ষ ব্যবস্থাপনাকে দুর্বল করে। শিক্ষার্থীদের শেখার গতি নিয়ন্ত্রণ করা উচিত। তোমরা প্রত্যেকে উত্তর করতে থাকো এবং প্রত্যেককে আমি আবারও বলবো, যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কেমন লাগছে জানাবে, শেয়ার করবে, এবং তার সঙ্গে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেস্ট আইকিউ এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এর সঠিক উত্তর কি হবে? শিক্ষণ প্রক্রিয়ায় ব্যক্তিগত পার্থক্য বিবেচনা করা প্রয়োজন। কারণ আবারও বলছি, একটা শ্রেণীকক্ষে প্রত্যেকটি শিশু তার নিজের মতন, তাদেরকে বুঝে কিন্তু আমাদের লেসন প্ল্যান হোক বা শিক্ষাদান পরিকল্পনা হোক বা শিক্ষাদান হোক, যাই হোক না কেন, সবটা কিন্তু পরিকল্পনা মাফিক এবং তাদের ব্যক্তিগত চাহিদার উপর নির্ভর করে। পরের প্রশ্ন, একজন শিক্ষার্থী পরীক্ষায় মাঝারি ফল করলেও প্রকল্প ভিত্তিক কাজে অত্যন্ত ভালো পারফর্ম করে, তো কোন সিদ্ধান্তটি সবচেয়ে যুক্তিসঙ্গত হবে এখানে? লিখিত পরীক্ষা শিক্ষার্থীর সামগ্রিক সক্ষমতা সবসময় প্রকাশ করে না, প্রকল্প ভিত্তিক মূল্যায়ন নির্ভরযোগ্য নয়, পরীক্ষার ফলাফলে একমাত্র বৈধ মূল্যায়ন, শিক্ষার্থী পরীক্ষার জন্য যথেষ্ট চেষ্টা করেনি। বলো, এর সঠিক উত্তর একদমই তাই। লিখিত পরীক্ষা শিক্ষার্থীর সামগ্রিক সক্ষমতা প্রকাশ করে না। যদি করতো সেটা শুধুমাত্র পরীক্ষা, সেটাকে কিন্তু আমরা মূল্যায়ন বলবো না, সেটা মূল্যায়ন হবে না। পরের প্রশ্ন, শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করেন এবং তাদের প্রশ্নকে গুরুত্ব দেন। এই পরিস্থিতি থেকে কোন সিদ্ধান্তটি সর্বাধিক গ্রহণযোগ্য? প্রশ্ন করার শেখার প্রতিবন্ধক, কৌতূহল জ্ঞান অর্জনের একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি, প্রশ্নের সংখ্যা বুদ্ধিমত্তার নির্ভুল মাপকাঠি, শিক্ষক কেন্দ্রিক শ্রেণীকক্ষেই সর্বোত্তম শেখা ঘটে। বলো, এর সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি, কৌতূহল জ্ঞান অর্জনের একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। পরের প্রশ্ন, একজন শিক্ষক লক্ষ্য করলেন যে শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী একই বিষয় বুঝতে অন্যদের তুলনায় বেশি সময় নিচ্ছে। তিনি তাদের জন্য অতিরিক্ত উদাহরণ ও কার্যক্রমের ব্যবস্থা করলেন। উপরের পরিস্থিতি থেকে কোন সিদ্ধান্তটি যথাযথ? সব শিক্ষার্থীর জন্য একই শিখন কার্যকর নয়, ধীর গতি শিক্ষার্থীদের জন্য পৃথক পাঠ্যক্রম প্রয়োজন, শেখার গতি মূলত বংশগত কারণে নির্ধারণ হয়, অতিরিক্ত সহায়তা দিলে শিক্ষার্থীরা নির্ভরশীল হয়ে পড়ে। বলো, সঠিক উত্তর হয়ে যাবে সব শিক্ষার্থীর জন্য একই শিখন পদ্ধতি কার্যকারী একদমই নয়। আচ্ছা, পরের প্রশ্ন খুব ভালো করে দেখবে। শিক্ষক এমন পরিবেশ তৈরি করলেন যেখানে শিক্ষার্থীরা ভুল উত্তর দিলেও ভয় পায় না। সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত কোনটি? যদিও পরিবেশ এইরকমই হওয়া উচিত শ্রেণীকক্ষে। ভুল কি শেখার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা উচিত, যেটা থর্নডাইকের তত্ত্বতেও স্বীকার করা হয়েছে। ভুল উত্তরকে মূল্যায়নের বাইরে রাখা উচিত। ভুল করলে সংশোধনের প্রয়োজন নেই। শ্রেণীকক্ষে শৃঙ্খলার গুরুত্ব কমে যায়। তো বলো, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর অপশন এ। পরের প্রশ্ন,
একটা শিশু গণিতে গড়মানের হলেও সঙ্গীত ও চিত্রকলায় অসাধারণ দক্ষতা দেখায়। এই পর্যবেক্ষণ থেকে কোন সিদ্ধান্তটি সর্বাধিক সমর্থিত? বুদ্ধিমত্তা একক ও স্থির বৈশিষ্ট্য, শিক্ষাগত সাফল্যই বুদ্ধিমত্তার একমাত্র সূচক, মানুষের সক্ষমতা বিভিন্ন ক্ষেত্রে ভিন্নভাবে প্রকাশ পেতে পারে, শিল্পকলার দক্ষতা শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয়। বলো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মানুষের সক্ষমতা বিভিন্ন ক্ষেত্রে ভিন্নভাবে প্রকাশ পেতে পারে সব সময়ের জন্য। আচ্ছা, একজন শিক্ষক পাঠদানের সময় শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতার সঙ্গে নতুন ধারণাকে যুক্ত করেন। এখান থেকে কোন সিদ্ধান্তটি টানা যায়? যেমন নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম আমরা দেখেছিলাম যে নির্মাণ করা, নির্মিতিবাদে কি নির্মাণ করা আমরা দেখেছিলাম জ্ঞান নির্মাণ করা। পূর্ব জ্ঞানের বা পূর্ব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বাস্তবতার বা বর্তমান পরিস্থিতির যে অভিজ্ঞতা নির্মাণ করা হয় সেটা কিন্তু নির্মিতিবাদ বা নির্মাণবাদ। তো নতুন শেখা পূর্বজ্ঞানকে প্রতিস্থাপন করে। শেখা অর্থবহ হয় যখন তা বিদ্যমান জ্ঞানের সঙ্গে সংযুক্ত হয়। পূর্ব অভিজ্ঞতা শেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। কার্যকর শিক্ষার জন্য মুখস্থকরণ অপরিহার্য। সঠিক উত্তর অপশন বি, শেখা অর্থবহ হয় যখন তা বিদ্যমান জ্ঞানের সঙ্গে যুক্ত হয়। দেখো, একটা ক্লাস তখনই আমার বেশি ভালো লাগবে যখন ক্লাসের বিষয়বস্তুগুলো আমি আমার অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় সাধন করতে পারি, বা এমন একটা টপিক ক্লাসে হচ্ছে যে সম্পর্কে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই এবং আমি সম্পর্ক স্থাপনই করতে পারছি না আমার জ্ঞানের সঙ্গে। তো সেক্ষেত্রে কিন্তু ক্লাসটা একটু বোধগম্যতার অভাব হতে পারে বা মনোযোগের অভাব হতে পারে বা সমস্তটা হতে পারে, মানে মনোযোগ সে বুঝতে না পারলে যেটা হয়। কিন্তু এই ক্ষেত্রে যদি পূর্ব জ্ঞানের সঙ্গে সম্পর্কটা থাকে বা ধারণাকে যুক্ত করা যায় সেক্ষেত্রে ক্লাসটা কিন্তু অনেক অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। পরের প্রশ্ন, দলগত কার্যক্রমে শিক্ষার্থীরা পরস্পরের সাহায্যে জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হয়। এই পরিস্থিতি কোন সিদ্ধান্তকে সবচেয়ে বেশি সমর্থন করে? সহযোগিতামূলক মিথস্ক্রিয়া শেখাকে সমৃদ্ধ করতে পারে, দলগত শেখায় ব্যক্তিগত দক্ষতা মূল্যায়ন অসম্ভব, শিক্ষক ছাড়া শেখা সম্ভব নয়, দলগত কাজ মূলত সামাজিক দক্ষতা বাড়ায় শিক্ষাগত নয়। বলো। এর সঠিক উত্তর হবে সহযোগিতামূলক মিথস্ক্রিয়া শিক্ষাকে সমৃদ্ধ করে, যেটা ভাইগোটস্কি স্বীকার করেছেন এক কথায়। পরের প্রশ্ন দেখো, একজন শিক্ষক শিক্ষার্থীদের নিজস্ব শেখার অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের সুযোগ দেন। এই অনুশীলনের প্রধান শিক্ষামূলক তাৎপর্য কি? এটা শিক্ষকের মূল্যায়ন দায়িত্ব কমায়, এটা শিক্ষার্থীর স্বনিয়ন্ত্রণ ও মেটা কগনিটিভ দক্ষতা বিকাশে সহায়তা করে, এটা আনুষ্ঠানিক মূল্যায়নের বিকল্প, এটা কেবল উচ্চ সফল শিক্ষার্থীর জন্য কার্যকর। বলো, প্রত্যেকে বলো, খুব ভালো করে প্রশ্ন দেখো এবং উত্তর করো। প্রত্যেককে বলবো কমেন্ট সেকশনে উত্তর করো। ক্লাসটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, ক্লাসটা কেমন লাগছে জানিও। এবং পিডিএফ কালেক্ট করতে হলে বা এমসিকিউ বা হোমওয়ার্ক যাই চাই না কেন সেগুলো কালেক্ট করতে হলে কিন্তু তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে টেস্ট আইকিউ এর, এবং হোয়াটসঅ্যাপের যে গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হতে হবে। আচ্ছা, এর সঠিক উত্তর, এটা একটা স্বনিয়ন্ত্রিত মেটা কগনিটিভ দক্ষতা বিকাশে সহায়তা করে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আজকে শেষ প্রশ্ন, এরপর তোমাদের জন্য আমি হোমওয়ার্কে চলে যাব। শিক্ষক লক্ষ্য করলেন যে কিছু শিক্ষার্থী দ্রুত উত্তর দেয়, আবার কিছু শিক্ষার্থী সময় নেয় কিন্তু অধিক যুক্তিসঙ্গত উত্তর দেয়। সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত কোনটি? উত্তর দেওয়ার গতি বুদ্ধিমত্তার প্রধান সূচক, চিন্তার গুণমান ও গতি সবসময় সমানুপাতিক নয়, ধীর উত্তরদাতারা সাধারণত কম সক্ষম, দ্রুত উত্তরদাতারাই উচ্চতর জ্ঞানীয় দক্ষতার অধিকারী। বলো। আচ্ছা, অপশন বি, চিন্তার গুণমান ও গতি সবসময় কিন্তু সমানুপাতিক হয় না। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের হোমওয়ার্কে। এই হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো কিন্তু গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে। তোমরা প্রত্যেকে এগুলো সঠিক উত্তর দেবে, খুব ভালো করে পড়বে।
শিক্ষক দেখলেন যে দলগত আলোচনার পর শিক্ষার্থীরা বিষয়টা আরো গভীরভাবে বুঝতে পারছে, সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত কোনটি? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট সেকশনে করতে হবে অবশ্যই। পরের হোমওয়ার্ক কোয়েশ্চেন, একজন শিক্ষার্থী বারবার ব্যর্থ হওয়ার পর নতুন কাজ এড়িয়ে চলতে শুরু করছেন, শিক্ষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসংহার কোনটি? খুব ভালো করে দেখে কিন্তু উত্তর দিতে হবে। পরের প্রশ্ন হোমওয়ার্কের, একটা শিশু পরীক্ষায় গড় ফল করলেও বাস্তব সমস্যার সমাধানে অসাধারণ দক্ষতা দেখায়, এটা কোন সিদ্ধান্তটি এখানে যথাযথ? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে গেলে আমাদেরকে খুব বুঝে বুঝে এবং মন দিয়ে পড়তে হবে। পরের হোমওয়ার্ক প্রশ্ন, একজন শিক্ষক পাঠদানের সময় শিক্ষার্থীদের নিজস্ব ব্যাখ্যা উপস্থাপনের সুযোগ দেন, সবচেয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত কোনটি? খুব খুব গুরুত্বপূর্ণ, খুবই ধারণামূলক এবং মানে যথেষ্ট চিন্তনমূলক প্রশ্ন। তো সেক্ষেত্রে সঠিক উত্তর কোনটা আবারও বলছি, তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে করে জানাবে। এবং আজকের হোমওয়ার্কের শেষ প্রশ্ন, যে একজন শিক্ষক লক্ষ্য করলেন যে একজন শিক্ষার্থী প্রায় ভুল করে, কিন্তু প্রতিবার ভুল থেকে শিখে নিজের পরবর্তী কাজকে উন্নীত করছে, নিচের কোন সিদ্ধান্তটি সবচেয়ে উপযুক্ত? কিছুটা থর্নডাইকের তত্ত্বের সঙ্গে আমরা মিল খুঁজে পাই অবশ্যই। তো সঠিক উত্তর কি হবে সেটা কিন্তু তোমরা পড়বে। বোঝা গেল? আশা করি আজকের ক্লাসটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে এবং যথেষ্ট উপকার হয়েছে আজকের ক্লাসটা থেকে। তো আমি বলবো যদি ভালো লেগে থাকে, আবারও বলবো যদি ভালো লেগে থাকে তবেই লাইক করবে, শেয়ার করবে এবং কেমন লাগছে জানাবে। তো এসবের পরেও আমি আর একটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে তৈরি হয়ে যাও, এমসিকিউগুলো খুব মন দিয়ে দেখো এবং এর সঠিক উত্তর কিন্তু প্রত্যেকে 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 করবে কমেন্ট সেকশনে। আজ এই পর্যন্তই, আমরা পরের ক্লাসে আবারও একটা পেডাগজির এমসিকিউ সলভ করব। তো যদি আজকের ক্লাসের পরিপ্রেক্ষিতে যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে বা কোথাও হয়তো কোনো ডাউট রয়েছে, সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি নেক্সট ক্লাসে সেই জায়গাটা নিয়ে আলোচনা করে দেব। বোঝা গেল? তো আজ এই পর্যন্তই, প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আবারও বলবো যে চ্যানেলটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও হোমওয়ার্ক পাওয়ার জন্য, ক্লাস পিডিএফ পাওয়ার জন্য, মক টেস্ট পাওয়ার জন্য, আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হয়ে যাও। আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আবার